আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 17 কোটি মানুষকে খাওয়াই আশ্রয় দিয়েছি 13 লাখ রোহিঙ্গাকে, বললেন প্রধান উপদেষ্টা। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা। ক্ষমতায় এলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায় জামায়াত। বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক 27 অক্টোবর ঢাকায়। মানারাতে 2 ছাত্রী সহ 10 জন খালাস, সাজানো নীলুফা ভিলা জঙ্গি নাটকের পরিসমাপ্তি। মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক সম্পন্ন। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ছোট ভূমির দেশ, আয়তনে ইতালির অর্ধেক, কিন্তু আমরা 17 কোটি 30 লাখ মানুষকে খাওয়াই, পাশাপাশি আশ্রয় দিচ্ছি 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে। সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার ভাষণে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, যা আমাদের প্রধান খাদ্যশস্য। আমরা বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠা পানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। আমাদের কৃষকেরা ফসল চাষের ঘনত্ব 214% উন্নীত করেছেন। আমরা 133টি জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা কৃষক মেকানাইজেশনে 70% পর্যন্ত ভর্তুকি দিয়েছি। শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছি। শিশুদের খর্বতা কমেছে, খাদ্য তালিকা বৈচিত্র্যময় হয়েছে, মাটি, পানি ও জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে। কৃষি আরও সবুজ হয়েছে। তিনি বলেন, আমি আনন্দিত যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO কর্তৃক 2016 সালে গঠিত নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিসের একজন সদস্য আমি। সেটি এখন FAOর একটি মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি আশা করি এটি আরও নতুন মাইলফলক সৃষ্টি করবে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা বলা হয়। এদিকে সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাব জেল বা অন্য কোন কারাগারে পাঠাবেন। সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাব জেল করে প্রজ্ঞাপন জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায়, মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই দিনই এই 3 মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এরপর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 1 জন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হলো, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবারও হেফাজতে নিয়ে যাবে। এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করল। তবে এই কারাগারে কাদের রাখা হবে তা প্রজ্ঞাপনে বলা হয়নি। আইন মন্ত্রণালয় সূত্রে জানায়, সরকার যদি কোনো বাড়িকে সাব জেল বা উপকারাগার ঘোষণা করে, সেখানে মামলার আসামি রাখতে পারেন। এমন নজির এর আগেও রয়েছে। 2007-8 সালে 1-11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পর সংসদ ভবন এলাকায় 2টি বাড়িকে সাব জেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুর 1 নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার 12 নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের বিষয়ে গণভোট একসঙ্গে হওয়ার বিষয়ে কোনো দলের মত আছে, তবে আমরা বলেছি এটি আলাদাভাবে নভেম্বরে হতে হবে। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য কমিশনারদের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথাগুলো বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে গণভোট, প্রবাসী ভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী কর্মকর্তা নিয়োগের বিষয়ে জামায়াত নেতারা তাদের মতামত তুলে ধরেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ এবং জামায়াত নেতা ও বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি জসিমউদ্দিন সরকার উপস্থিত ছিলেন। 2 দশক পর 27 অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠেয় এই বৈঠকে মৌলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেইসির আসন্ন বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশের এবং পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা তার দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আহাদ চিমার ঢাকা সফরের কাছাকাছি সময় ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য 28 অক্টোবর ইসলামাবাদ রওনা হবেন। ঢাকা সফরের সময় জেইসি বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন পাকিস্তানের মন্ত্রী আহাদ চিমা। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে পারেন। বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠকটি 2005 সালের 12 সেপ্টেম্বর ঢাকায় হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর দুই দেশের সম্পর্কে বরফ জমে। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরফ গলা শুরু হয়। নরসিংদীর বহুল আলোচিত নীলুফা ভিলা জঙ্গি নাটক মামলায় অবশেষে মানারাত বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী সহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। সোমবার অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আখতার এই মামলার 10 আসামির সবাইকে খালাসের আদেশ দেন। 2018 সালের 16 অক্টোবর নরসিংদীর মাধবদী পৌর এলাকার হাজী আলফাজ হোসেনের মালিকানাধীন 7তলা ভবনকে জঙ্গি আস্তানা ঘোষণা করে সাজানো অভিযান চালিয়েছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযানের সময় গ্রেফতার দেখানো হয়েছিল মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 2 ছাত্রী খাদিজা পারভিন মেঘনা ও ইসরাত জাহান মৌকে। এরপর থেকে তারা বিনা বিচারে প্রায় 6 বছর নরসিংদী কারাগারে বন্দী ছিলেন। 2024 সালের 29 ডিসেম্বর আমার দেশে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে মামলাটিকে সাজানো বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন প্রকাশের পর 2 শিক্ষার্থী জামিনে মুক্তি পান। মাধবদী থানায় দায়ের করা এ মামলায় মানারাত বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী সহ মোট 10 জনকে আসামি করা হয়েছিল। তদন্ত ও আদালতের কার্যক্রমে প্রমাণিত হয় ঘটনাটি ছিল সম্পূর্ণ সাজানো। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা, সিটিটিসি এবং বগুড়া ডিবি যৌথভাবে নাটকটি পরিচালনা করেছিল, আর মাধবদী থানা পুলিশকে দিয়ে মামলা করানো হয়। অভিযান চলাকালে তৎকালীন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমে ঘটনাটিকে জঙ্গি আস্তানা হিসেবে প্রচার করেন। তবে আদালতের রায়ে প্রমাণিত হয় কোনো জঙ্গি তৎপরতা ছিল না, ছিল একটি পরিকল্পিত রাষ্ট্রীয় নাটক, যার শিকার হয়েছিলেন 2 তরুণ ছাত্রী ও তাদের পরিবার।
জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশনা সংবলিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এতে তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে এক কর্মকর্তাকে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্কে এই অডিও রেকর্ডটি শোনানো হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও একজন। শুরুতে তাজুল ইসলাম জুলাই আগস্ট আন্দোলন নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। ওই ভিডিওতে শেখ হাসিনার শাসনামলে আন্দোলন দমন অভিযান এবং আওয়ামী লীগের ভেতরে সৃষ্ট অস্থিরতার চিত্র তুলে ধরা হয়। এরপর দেখানো হয় শেখ হাসিনার এক ফোনালাপের উল্লেখ থাকা অংশটি, যেখানে ছাত্র জনতার জমায়েত দমন নিয়ে নির্দেশনা দেন তিনি। অডিওতে কল ধরার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে সালাম দেওয়া হয় স্যার সম্বোধনে। শেখ হাসিনাকে তখন বলতে শোনা যায়, ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমায়েত হতে শুরু করেছে, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায়। শুরুতেই কিন্তু করতে হবে, একদম শুরুতেই ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে। এবার আর কোনো কথা নেই, এবার শুরুতেই দিবা। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের অপর প্রান্তের ব্যক্তি হলেন কর্নেল রাজীব। তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ডেপুটি মিলিটারি সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশে নেই। গত বছরের 29 জুলাই ফোনের মাধ্যমে রাজীবকে এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তার শেষ কথা হচ্ছে, এবার আর কোনো কথা নাই, এবার শুরুতেই দিবা, মানে আসা মাত্রই গুলি করা হবে, এটাই নির্দেশনা ছিল। রোববার এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। বেলা 11:15 থেকে বিকাল পর্যন্ত চলে রাষ্ট্রপক্ষের উপস্থাপন। এতে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে গুম, খুন সহ নারকীয় সব ঘটনার বর্ণনা দেন। আর এসব বিবরণ এ মামলার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তাজুল ইসলাম। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।